নমস্কার, আমি সৌরাষ্ট্র। আজ চার্লস ডারউইনের জন্মদিন। শব্দটা অনেকটি বড়, কিন্তু মানুষের ইতিহাস অনেক বড়। শব্দটি বড়র সাথে মানুষের ইতিহাস অনেকটি বড়। এভলিউশন থিওরি ছাড়া মানুষ কোনোদিনও বদলাতে পারে না। এভলিউশন শুধু মানুষের দেহেতে হয় না, এভলিউশন প্রতিটা বস্তুর উপরে প্রয়োগ হয়। তার হয়তো ক্রিয়া হয়তো ভিন্ন হতে পারে এভলিউশনের, কিন্তু এভলিউশন যে যার উপর ভিত্তি সেটি ঘটতে পারে। সামহাও কিছু কথার যেরকম বোঝানো যেতে পারে, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটির ভার্সন বর্তমানে 11 হতে পারে বা 10 হতে পারে, কিন্তু একটা সময় এই ভার্সন ছিল কিটক্যাট, জিঞ্জারবের, ললিপপ, এই ধরনের কিছু পরিবর্তনশীল। ডারউইন বলেছিল এভলিউশন থেমে যায়নি, এভলিউশন প্রতি মুহূর্তে ঘটে। তার দ্য অরিজিনাল স্পিসিস বইটি খুলে আপনারা সবাই দেখে নিতে পারে। কিন্তু বন্ধুরা, যারা ধার্মিক, যাদের মগজ ধোলাই করেছে ধর্ম, তাদের কাছে একটি বিষয় যে খুব সুন্দর শোনা যায় যে নাকি বানর বা হনুমান থেকে নাকি মানুষ হয়েছে। হা হা, ডারউইন এই কথা বলে, কিন্তু ঘটনা হলো না, ডারউইন এই ধরনের কোনো কথাই বলেনি। আপনারা যদি তার বইটি যদি পড়ে থাকেন, দ্য অরিজিনাল স্পিসিস, ডারউইন বলেছে যে এপ নামক একটি প্রাণী ছিল আজ থেকে কয়েক কোটি বছর আগে। সেই প্রাণীর থেকে দুটি ভাগ হয়, দুটির থেকে ছটা, ছটার থেকে আটটা, আটটার থেকে 16টা। এইভাবে একটা একটা পর্যায়ে আস্তে আস্তে তার একটি পর্যায়ে চলে গেছে বানরের দিকে, তার একটি পর্যায়ে চলে গেছে মানুষের দিকে, হিউম্যানের দিকে। তাহলে ডারউইনের দ্য অরিজিনাল স্পিসিস বইটা অনুযায়ী যে বানর থেকে মানুষ হয়েছে, এ কথা একেবারেই ভুল। একেবারেই ভুল। যারা বলে তারা ঠিকঠাক করে নয় এভলিউশন বোঝে না, নয় এভলিউশন সম্পর্কে তার কোনো ধারণাই নেই। আছে, ধারণা আছে ধর্মীয় জ্ঞান সম্পর্কে, বলতে পারে না আমাদের জন্ম মনু বা শ্বেতারূপা, অ্যাডাম বা ইভ, এই ধরনের কিছু আনসাইন্টিফিক হাস্যকর কথা। তো আমরা এই ধরনের কিছু কথাবার্তা আমরা শুনে থাকি, কিন্তু এটি কি সভ্যতা? না, এটি সভ্যতা নয়। ডারউইন বলেছিল বলেছিল কিন্তু এভলিউশন শেষ হয়ে যায়নি। তার মানে কি এখনো কি এভলিউশন ঘটছে? দেখতে পাচ্ছি না কেন আমরা? আমরা কি এভলিউশন দেখতে পাচ্ছি না? যেটার এভলিউশন ঘটেছিল সেটা হচ্ছে শারীরিক ভাবে। ঠিক আছে, শারীরিক ভাবে এভলিউশন আমাদের ঘটে গেছে, কিন্তু আমাদের এভলিউশন প্রতি মুহূর্তে ঘটছে মানসিক। যেমন একটা সুন্দর খুব এভলিউশনের থিওরি দিয়েছিলেন রিচার্ড ডকিন্স। রিচার্ড ডকিন্স বলেছিল যে একটি প্রাণী গাছের থেকে জগৎ থেকে মাটিতে পা রেখেছে, তখন একটি এভলিউশন ঘটেছে। আরেকটা প্রাণী পৃথিবীর থেকে চন্দ্রতে পা রাখার পর আরেকটা এভলিউশন ঘটেছে। এটাও কিন্তু খুব বিরল। তার কারণ দুটি প্রাণী স্থান কাল ভিন্ন, কিন্তু ক্রিয়া সমান, এভলিউশন। যেটি ছাড়া পৃথিবীর অনেক কিছুই অসফল হয়ে যায়। যেমন অ্যালবার্ট আইনস্টাইনের ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, ব্যাপারটা খুব বিষয়, ভাবার বিষয়। কিন্তু ধর্ম মূলত মানুষকে খুব সুন্দরভাবে মগজ ধোলাই করে। কথার কথা বলছি, 2014 না, না 15 বা 16 দিকে এটি নিউজ, বিজেপির একজন সাংসদ বলছে যে আমাদের
পূর্বপুরুষরা কোনোদিন বানর থেকে মানুষ হতে দেখেনি, তাহলে এই কথা আমাদেরকে বলতো। ওরা খুব হাস্যকর বলতে গেলে, একেবারে হাস্যকর। এবং অনেকগুলো ভিত্তি আছে এখানে, মানুষ হবে কি হবে না হবে কি হবে না। তো যারা এই ধরনের কথা বলে একেবারেই হাস্যকর। কিন্তু দ্য অরিজিন অফ স্পিসিস এর 220 নম্বর পেজটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে ডারউইন। আপনারা যে পড়ে থাকেন, বাংলাতে আছে, হিন্দিতে আছে, এমনকি ইংলিশেও আছে, যে বিবর্তনের বিভিন্ন ধারা আছে, একক ধারায় বিবর্তন হয় না, জেনেটিক বিবর্তন একটা আছে। ঠিক আছে? তার কারণ আমাদের শরীরে জেনেটিকটা খুব বড় একটা কাজ করে। তারপরে হচ্ছে মাংস এবং হাড়, পেশি, বোন ম্যারো। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন বিভিন্ন প্রাণী বোন ম্যারোর মাধ্যমে ইভলিউশন ঘটে না, আবার মানুষ ঘটে। মানুষের দেখবেন জন্মের সময় একটা হাড্ডির সংখ্যা থাকে, আস্তে সাথে সেই হাড্ডি সংখ্যাটা দেখবেন কিরকম হয়ে যায়। তো এটা কি এক ধরনের এভলিউশন নয়? হ্যাঁ, এটা হচ্ছে শারীরিক ভেতরে এভলিউশন। দেখবেন এভলিউশন একটা খুব সুন্দর একটা চক্র আমরা দেখতে পারি, সেটি হচ্ছে ব্যাঙের মাধ্যমে, যেটি অনেকেই হয়তো খেয়াল করে না। কিরকম বলুন তো, একটি যখন ব্যাঙাচি থাকে তখন একটা কিরকম পোকা টাইপের মতন দেখতে লাগে। যখন তার দিনের পর দিন যায়, 7 দিন যায়, তখন দেখবে তার চোখ, হাত পা তৈরি হয়, ল্যাজ তৈরি হয়। তেমনি মানুষেরও ল্যাজ আছে, হ্যাঁ আছে। সেই ল্যাজটির নাম হচ্ছে সেক্টর। ঠিক আছে? সেক্টর। সেটি খুঁজতে 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 একটা পর্যায়ে চলে গেছে বলতে গেলে। তেমনি ব্যাঙেরা খুঁজে পাওয়া যায় না যখন পূর্ণ ব্যাঙ তৈরি হয়ে যায় ব্যাঙাচি থেকে। তেমনি এর থেকে মানুষ, খুব সুন্দর ভাষা ওখানটা বর্ণিত আছে। আপাতত আমাদের সাথে আমানুদ্দিন আছে, সে যদি কিছু বলতে চায় বলতে পারেন। ধন্যবাদ। সৌরাষ্ট্র, অনেক ধন্যবাদ, অসাধারণ একটা লাইভ। তো আমি অ্যাপোলজি স্বীকার করে নিয়েছি, এই লাইভটা আপনি করতে চাইছিলেন আমাদের একটা পেজ থেকে। আর যেহেতু আমাদের রাত 10টার সময়, বাংলাদেশ 10টার সময় একটা লাইভ আছে, তো আমরা কেউই প্রিপেয়ার ছিলাম না, ওভারল্যাপিং হয়ে গিয়েছিল, এই জন্য লাইভটা হতে পারে নাই। তো হোপফুলি ভবিষ্যতে সৌরাষ্ট্র দাসের মাধ্যমে আরেক ঘন ঘন লাইভ হবে আমাদের পেজ থেকে। আমার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল, আমি ভাবছিলাম যে বাংলাদেশ সময় রাত 10টার সময়, আর সৌরাষ্ট্রের কথা আমি বুঝি নাই, এই জন্য আমি দুঃখিত। আমি ভাবছিলাম বাংলাদেশ সময় রাত 10টার সময়। যাকে, অসুবিধা নাই। তো আমি, সৌরাষ্ট্র এখানে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে বিবর্তন সম্পর্কে। আমি বিবর্তন সম্পর্কে এত কিছু জানি না, আমি সায়েন্টিস্ট না, কিন্তু বিবর্তন সম্পর্কে ধর্মান্ধ বা মৌলবাদীরা বিবর্তন সম্পর্কে যে কথাবার্তা বলে থাকে বিবর্তনকে ডাউন করার জন্য, বিবর্তনবাদকে, এইগুলো মূর্খামি ছাড়া আর কিছু না। তারা বলে যে মানুষ যদি বানর থেকে হয়ে থাকে, তাহলে আজকে মানুষ কেন বানর থেকে মানুষ হচ্ছে না। এরা বুঝতেই পারে না যে বানর এবং মানুষ একই প্রজাতির প্রাণী, সেম ফ্যামিলি। বানর থেকে মানুষ বিবর্তিত হয়েছে, এটি ডারউইন কোনো সময় বলেন নাই। এটা বলেন নাই। ব্যাপারটা হচ্ছে বানর এবং মানুষ একই স্পেসিসের, বানর একই স্পেস, একই ফ্যামিলির, কিন্তু এক পর্যায়ে মানুষ এই ফ্যামিলির একটা গ্রুপ থেকে বিবর্তিত হয়েছে। আর বিবর্তন, আজকের যে বিবর্তন, আমরা যে প্রক্রিয়া এসেছি, এটা একদিনে হয় নাই, লক্ষ 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 বছর লাগছে, প্রায় কোটি বছর বলতে পারেন। লক্ষ লক্ষ বছর পরে একটা প্রাণী আজকের পর্যায়ে চলে এসেছে। বিবর্তনের গতি খুব ধীর, স্লো। আমাদের মধ্যে এখনো বিবর্তন হচ্ছে, ভবিষ্যতে হবে। আর এই যে ধরেন, আমি বিবর্তন সম্পর্কে তেমন কিছু জানি না। এখানে সৌরাষ্ট্র অলরেডি বলে দিয়েছেন যে ওই লেজের কথা, মানুষের নিতম্বের উপর লেজের যে ছিল, এটার সাইন আছে এখনো। সুতরাং মানুষ যে বানর বানর ফ্যামিলি থেকে এসেছে, এটি অস্বীকার করা যাবে না। যেমন ধরেন, আজকের যে বাঘ আছে, লক্ষ লক্ষ বছর আগে এই বাঘটা ছিল সম্পূর্ণ ভিন্ন রকমের। হয়তো বাঘের দাঁত বাইরের দিকে ছিল। আজকের যে হাতি আছে, সেই হাতি যদি লক্ষ লক্ষ বছর আগের বিবর্তিত, লক্ষ লক্ষ বছর আগের হাতির ফসিল খুঁজে দেখেন, তাহলে দেখবেন ওই হাতিটা সম্পূর্ণরূপে ভিন্ন ছিল, সম্পূর্ণ ভিন্ন ছিল, কিন্তু হাতি ছিল। আজকের যে ঘোড়া, হয়তো লক্ষ লক্ষ বছর আগে এটা ছাগলের মতো ছিল।
কিন্তু বিবর্তিত হতে হতে আজকের পর্যায়ে এসেছে। বিবর্তন হচ্ছে প্রকৃতিতে সারভাইভ করে থাকার একটা প্রক্রিয়া। সারভাইভেল ইজ দ্য ফিটেস্ট। জিরাফের গলা লম্বা, কেন লম্বা? জিরাফকে যে পরিস্থিতিতে জিরাফ ছিল সেই পরিস্থিতিতে বা সেই পরিবেশে জিরাফকে অনেক উঁচু গাছ থেকে কি করতে হতো? পাতা খেতে হতো, গাছের পাতা, লতা পাতা, গাছের পাতাগুলো খেতে হতো, যার কারণে তার প্রয়োজনে তার গলা লম্বা হয়েছে। এবং এটি একদিনের ফসল না, দীর্ঘদিন প্রসেসের ফলে এই পর্যায়ে জিরাফের গলা লম্বা হয়েছে। তো বিবর্তন সম্পর্কে আমি বিস্তারিত জানি না, বিস্তারিত বলতে পারবো না, তবে আমার কাছে মনে হচ্ছে যে বিবর্তন দীর্ঘ ধারাবাহিকতার ফল। এইটা একদিনে হয় নাই, এক বছরে হয় নাই। আর চার্লস ডারউইন যেটি করেছেন বিবর্তনের মাধ্যমে, সেটি হচ্ছে যে পৃথিবীর সব কয়টা ধর্মের গুড়ায় কুঠারাঘাত করেছেন। ইউরোপ যখন বিবর্তনবাদকে বুঝতে পারলো, ইউরোপের মানুষকে বিবর্তন শিখানো হলো, তখনই ধর্মগ্রন্থগুলোর সাথে সংঘর্ষ শুরু হলো। বিবর্তন বলছে একটা কথা, ধর্ম বলছে সৃষ্টি, ধর্ম বলছে সৃষ্টি তত্ত্বের কথা। ধর্ম বলছে আদম এবং হাওয়া থেকে মানুষ সৃষ্টি হয়েছে, আদমকে মানুষ মাটি থেকে বানানো হয়েছে, ঠিক আছে। আর বিবর্তন বলছে না, মানুষ, মানুষের এভুলেশন হয়েছে, বিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তিত হয়ে আজকের এই পর্যায়ে চলে এসেছে। যখন বিবর্তন এই কথা বললো, ডারউইন যখন এই বিবর্তনকে ইন্ট্রোডিউস করলেন, ইন্ট্রোডিউস করার সাথে সাথেই ধর্মের সাথে বিরাট সংঘর্ষ হয়ে গেল। এবং যারা বিবর্তন বুঝেছে, তাদের বিবর্তন বোঝার ফলশ্রুতিতে মানুষ তারা ধর্ম থেকে ফিরে এসেছে। আজকে বাংলাদেশে মুল্লা মৌলবীরা বিবর্তনের তত্ত্ব যাতে না পড়ানো হয়, পাঠ্যপুস্তকে না রাখা হয়, সেই জন্য তারা আন্দোলন করতেছে। কেন অত ভয়? কারণ বিবর্তনবাদ বুঝে গেলে কোরআন, হাদিস, বেদ, বেদান্ত সবগুলোকে অস্বীকার করা হয়। এইটাই হচ্ছে বিবর্তনের সাকসেস। এমন আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। ইংল্যান্ডের মুসলমান, বাঙালি মুসলমান ফ্যামিলিগুলো তারা খুবই বেশি আতঙ্কিত, কারণ এইখানে বাঙালি বা বাংলাদেশি অরিজিনের ছেলেমেয়েরা ধর্ম ত্যাগ করতেছে। তারা যে রিজন দেখাইছে, এর মধ্যে অন্যতম একটা বড় রিজন হচ্ছে বিবর্তন থিওরি, চার্লস ডারউইনের এভুলেশন থিওরি। তারা এভুলেশন বুঝতেছে, ধর্ম ছাড়তেছে। সৌরাষ্ট্র দাস, আমি কি বুঝাইতে পারছি? এটাই ছিল আমার বক্তব্য। আমি এই সম্পর্কে বেশ কিছু জানি না, আরো 5-10 মিনিট থাকবো, তারপর চলে যাব। হ্যাঁ, সে তো আছে, কিন্তু চার্লস ডারউইন এটাও বলেছিলেন তার অরিজিনাল স্পিসিস এর 351 পেজে যে বিবর্তন কোনো স্থির নয়, একটা জায়গায় যে স্থির হয়ে যাবে এ কথা ভুল। যেমন সৃষ্টির যে সূচনা, যেটা আমরা ভালো ভালো বলা হয়, যেটা মানে ম্যাথমেটিশিয়ান ও যারা পদার্থবিজ্ঞান নিয়ে যারা কাজ করে, একজন বলে আগে এসছে স্পেস এসছে, আর একজন বলে আগে এসছে টাইম। কিন্তু ঘটনা হলো সৃষ্টির শুরু থেকে টাইম একটা জায়গায় দাঁড়িয়ে স্থির, ঠিক আছে, টাইম নিজের গতিতে চলছে, কিন্তু স্পেস ছড়িয়ে যাচ্ছে, বড় হচ্ছে। তেমনই আমাদের এই যে সান, স্টার, সেও রীতিমতন ফুলছে, রীতিমতন আকাশটা কি হচ্ছে, ফুলছে, ঠিক আছে। 2006 সালে ওই সূর্যের মধ্যে বড় বড় 4টে না 5টা ফুটো হয়ে গেছিল, তো ভারতবর্ষের হিন্দুরা বিশাল ভয় পেয়ে গেছিলেন, মানুষ পাপ টাপ করলে যাই হয়। তো সেক্ষেত্রে মানুষ পুজো আসা শুরু করে, কিন্তু ঘটনা হলো সেই ফুটোর মধ্যে মানে ডজন ডজন পৃথিবী ঢুকবে, এত মানে বড় ফুটো, ঠিক আছে, মানুষের ধারণা নেই। তো ঘটনা হলো কি, যে বিবর্তন থেমে নেই, বিবর্তনও নিজের গতিতে হয়ে চলেছে আমাদের শরীরে। কিভাবে দেখুন, সব থেকে বড় প্রমাণ হচ্ছে করোনা ভাইরাস, ঠিক আছে। এই করোনা ভাইরাস বিভিন্ন ভাবে পরিবর্তন হয়েছে, বিবর্তন শুধু যে মানুষে হয় এ কথা একেবারে সম্পূর্ণ মিথ্যা। তার কারণ ডারউইন বলেছে বিবর্তন বিভিন্ন প্রাণীতে দেখা যায়, ঠিক আছে। তার কারণ যারা অরিজিনাল স্পিসিস যারা পড়েনি, তারা তো এই ধরনের ভুলভাল কথা বলবেই, ঠিক আছে, এটাই হচ্ছে স্বাভাবিক। এবং ডারউইন আরো বলেছিলেন যে বিবর্তন যে আগামী দিনে মানুষের মধ্যে যে থেমে যাবে একটা পর্যায়ে গিয়ে, ঠিক আছে, এটিও ভুল। তার কারণ ধরুন আমাকে আমার বাবা জন্ম দিয়েছে তার স্পামের মাধ্যমে, ঠিক আছে, আমার বাবার স্পাম আমার মায়ের মধ্যে গেছে, সেটার থেকে আমি সৃষ্টি হয়েছি। এটা একটা ডিএনএ এক্সচেঞ্জ বলে, বংশবৃদ্ধি,
ঠিক আছে, এইভাবে মানুষ তথা প্রত্যেকটি প্রাণী নিজের বংশ বৃদ্ধি করতে থাকে। এইভাবেও কিন্তু এক ধরনের এভলিউশন ঘটে, সেটা হচ্ছে মেন্টালি ভাবে। কিভাবে দেখুন, আজ থেকে প্রায় আনুমানিক 50,000 বছর ধরি, আজ থেকে 50,000 বছর আগে হিমযুগ এসেছিল পৃথিবীতে বা আইস এজ, যে সময় প্রায় পৃথিবীর অনেক মানুষ মরে গেছিল। কিন্তু সেই সময়কার মানুষ ঠিকঠাক করে ব্যবস্থা করতে পারে নিজের শরীরের, এক কথায়। কিন্তু বর্তমানে আমরা আলাস্কা থেকে আরম্ভ করে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঠান্ডা জায়গায় গিয়ে থাকছি, ঠিক আছে, সেখানে কিন্তু এখন আমরা বেশ ভালো আছি। আমরা মহাকাশে যাচ্ছি, যে মহাকাশে মানুষকে বিনা স্পেস সুটে ছেড়ে দিলে মানুষ রীতিমতন কয়লায় পরিণত হবে, সেখানে আমরা টিকে আছি। কিভাবে টিকে আছি? না, আমরা মস্তিষ্কের এভলিউশন ঘটিয়েছি। আমরা তো শারীরিক এভলিউশন ঘটিয়েছি, কিন্তু তার সাথে মস্তিষ্ক। আমরা পৃথিবীতে বলতে পারি, হ্যাঁ, আমরা পৃথিবীতে সকল প্রাণীর থেকে একটু বুদ্ধিমান, একটু, বেশি নয়, একটু বুদ্ধিমান। তার কারণ আমরা শুধুমাত্র হাওয়ার গতিকে কন্ট্রোল করতে পারি, কিন্তু লাইটের স্পিড যেটা বলা হয়, সেটা কিন্তু এখনো আমাদের আয়ত্তে আসেনি। ঠিক আছে, তো ডারউইন এভলিউশন সময়কে তো অবশ্যই ধরেছে, তার সাথে খুব সুন্দরভাবে মানে ক্যালকুলেশন, গণিত, গণিতের একটা বিশাল বড় অবদান রয়েছে। কেন? বিজ্ঞান গণিত ছাড়া অকেজো, এটি আমাদের মানতেই হয়। আর রীতিমতন যেসব ধার্মিক যুক্তি দিয়ে থাকে, যেভাবে মনু বা শ্বেতারূপা বা বিভিন্ন পিতার কথা বলা হয়, যেরকম যারা বৈদিক, তারা বলে না, আমাদের, আমরা মনু বা শ্বেতারূপাকে মানি না, তার কারণ আমাদের বিভিন্ন অনেক পিতা আছে। ঠিক আছে, আমরা পিতা হতে সৃষ্টি, কিন্তু কোথাও মাতার কথা বলা নেই। যাই হোক, পিতার কথা উল্লেখ আছে। ঠিক আছে, যেমন উপনিষদে বলেছে যে আমি তোমাদেরকে জন্ম দিয়েছি, আমি তোমাদের রক্ষাকর্তা, আমি সবকিছু, পরম ব্রহ্ম হতে সবকিছু উৎপন্ন। ঠিক আছে, তেমন ইসলাম অ্যাডাম ও ইভের কথা বলেছে, ক্রিশ্চিয়ানিটিও রীতিমতন অ্যাডাম ইভ। ঠিক আছে, তো ঘটনা হলো, ধর্ম মানুষকে এক জায়গায় সীমাবদ্ধ করে রাখে, কিন্তু বিজ্ঞান কিন্তু মানুষকে সীমাবদ্ধ করে রাখে না। বিজ্ঞান হচ্ছে পরিবর্তনশীল। ডারউইন যেটা আমাদেরকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা শিখিয়ে গেছে, সেটা হচ্ছে তর্ক করা, প্রশ্ন করা, নাকি তার এভলিউশন। এভলিউশন ডারউইনের একটা ছোট একটা অনুদান মাত্র, ছোট্ট একটা অনুদান, যেটা আমরা নিয়ে এখন নাড়াচাড়া করছি। কিন্তু ডারউইন যেটা গুরুত্বপূর্ণ যে জিনিস দিয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে তর্ক, যুক্তি তর্ক। তার কারণ তর্ক ছাড়া বিজ্ঞান কোনোদিন এগোতে পারে না, এটি হচ্ছে বাস্তব। আমরা জানি যে গ্লিসারিনের সাথে পটাশিয়াম দিলে পরে বিক্রিয়া হয়, আগুন জ্বলে। বা হাইড্রোক্লোরিকের সাথে জিসি দিলে পরে রীতিমতো সেটা বরফে পরিণত হয়। বা অ্যামোনিয়া সালফারের সাথে কার্বনিক অ্যাসিড দিলে পরে ভয়ঙ্কর পরিমাণে ধোঁয়া হয়। তো এগুলো হচ্ছে কি বিক্রিয়া, রসায়ন শাস্ত্রের বিক্রিয়া। তো এই বিক্রিয়া গুলোও কিন্তু একটা এভলিউশনই একটা দেন। তার কারণ আজ থেকে 50,000 বছর আগে মানুষ চিন্তা করতে পারতো না যে এমন কিছু হতে পারে। আমি যদি একজন বাবা সেজে বলি, দেখুন আমার কাছে বহুত শক্তি আছে, আমি যজ্ঞেতে আহ, আগুন, দেশলাই বা বারুদ না ব্যবহার করে আমি আগুন দিয়ে দিতে পারি, ফু দিয়ে আগুন ধরে দিতে পারি। তো এটা 100 সময় হতো মানুষকে বোকা বানানোর জন্য। কিন্তু বর্তমানে জানতে পারলাম গ্লিসারিন ও পটাশিয়াম দিয়ে বিক্রিয়াতে আগুনটা ধরে। তো চিন্তা করুন, আজ থেকে কয়েক লক্ষ বছর আগে, 5 লক্ষ বছর আগে মানুষ আগুন জ্বলতে শিখেছে। মানুষ কাঠের ঘর্ষণে বুঝেছে আগুন জ্বলে। মানুষ বুঝেছে কিছু আহ বিশেষ কিছু পাথরের দ্বারা আগুন জ্বলে। তো মানুষ আবিষ্কার করতে শিখেছে। এই যে আবিষ্কার মানুষের, এটা কিন্তু এভলিউশনের জন্য হয়েছে। ডারউইন এভলিউশনকে বিভিন্ন ভাবে ছেড়ে দিয়েছে। তার কারণ আমাদের বুদ্ধি, আমাদের ব্রেন, এটা এভলিউশন প্রতি মুহূর্তে হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। এর থেকে বড় কোনো সত্য নেই। এটাই হচ্ছে বাস্তবতা। আর যুক্তি তর্কই হচ্ছে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আমরা যদি বিজ্ঞানের সাথে যদি তর্ক যদি না করি, তাহলে আমরা পিছিয়ে যাব। এটি হচ্ছে বাস্তবতা। তার কারণ ধর্ম মানুষকে এক জায়গায় সীমাবদ্ধ করে, আর বিজ্ঞান তর্ক করতে শেখায়। বিজ্ঞান যেটা বলে আমি আজকে জানাচ্ছি, জানার চেষ্টা করছি, বা নাথিং, বিভিন্ন ভাবে বিজ্ঞান জানার চেষ্টা করছে। আজকে নাথিং মানে এই নয় যে আমি জানি না, আমি জানার চেষ্টা করছি। কি জানার চেষ্টা করছি?
যে এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কার জন্য হচ্ছে, কিসের জন্য হচ্ছে। এই হচ্ছে বাস্তবতা। মানুষ একশো সময় দেখেছে পাখি আকাশে উঠতে পারে। আপনি কি কল্পনা করতে পেরেছেন মানুষ একসময় পাখির মতন আকাশে উড়বে? কল্পনা করতে পেরেছেন? নাকি এই অর্ধেক খচ্চর অর্ধেক ঘোড়া, ঠিক আছে, বা উড়ন্ত বানরেই বিশ্বাস করে গেছেন? এরকম কিছু ধর্মীয় মানুষের আহ, অজ্ঞতা এক কথায়। কিন্তু পরবর্তীকালে সেটা হয়েছে, প্লেন আকারে হয়েছে। কিন্তু আমি বলি, এটি অনেকেই হয়তো জানে না, পৃথিবীর সর্বপ্রথম প্লেন ভারতবর্ষে তৈরি করা হয়, সেটি ব্রিটিশ আমলে, কিন্তু প্রচার হয়নি। তার কারণ প্রচারের একটা বিষয় হয়তো জানেন যে মার্কনি রেডিও আবিষ্কার করেছে, কিন্তু জগদীশচন্দ্র বসু রেডিও আবিষ্কার করেছে, কিন্তু নাম হয়েছে কার? মার্কনি। কিন্তু জগদীশচন্দ্র বসু কেন হয়নি? তার কারো প্যাটার্ন দেয়নি, জগদীশচন্দ্র বসু দাবি করেনি, তার পেপার সাবমিট করেনি। এই পেপার সাবমিট করাটা একটা বিশাল বড় ভূমিকা রাখে। তো সেক্ষেত্রে ডারউইনও একটা ভূমিকা রেখেছিল পেপার। সেই জন্য আমরা জানতে পারছি দ্য অরিজিন অফ স্পিসিস, মানুষের ইতিহাস কোথায় আজকে। ধর্মে ধর্মে মারামারি, এত সুন্দর পৃথিবীটা, ধর্মেতেই অশান্তি। এটাও একটা এভলিউশন। ধন্যবাদ। হ্যাঁ, আপনি কিছু বলবেন মিস্টার আমানুদ্দিন? হ্যাঁ, সৌরাষ্ট্র, আমি তো আমাদের তো লাইভ আছে একটা, তার বেশিক্ষণ আলাপ করব না, আপনিও লাইভে থাকবেন, আজকের লাইভটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি যেটা বলতে চাচ্ছি, আমি দর্শক শ্রোতার কাছে আবার এপোলজি বা মাফ চেয়ে নিচ্ছি। সৌরাষ্ট্র এবং আমার মধ্যে ভুল বুঝাবুঝির কারণে মানে লাইভটা এই পেজ থেকে না, হয়েছে, তো সমস্যা নেই, সমস্যা নেই। সমস্যা নাই। ব্যাপারটা হচ্ছে আমি ভাবছিলাম সৌরাষ্ট্র যখন বলছিল যে লাইভ হবে 7টার সময়, তখন আমি ভাবছিলাম যে ইংল্যান্ডের 7টার সময় হবে। ঠিক আছে, তো এটা অত সুন্দর লাইভ আমাদের সৌরাষ্ট্রের পেজ, যেটা আমরা একটি পরিবার, তার ওই পেজ থেকে হইলে হতে পারতো। যাকে অসুবিধা নাই, ভবিষ্যতে সেও তার নিজের পেজ আমরা একটি পরিবার থেকে করবে। তো আমি যেটা প্রশ্ন করছি সৌরাষ্ট্রকে, সৌরাষ্ট্র, আপনি কি মনে করেন যে বিবর্তনবাদ ধর্মকে, ধর্মের গুড়ালিতে কুঠারাঘাত করতে পারবে, এবং ভারত, বাংলাদেশ, এই সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে বিবর্তন শেখানো উচিত? সর্বপ্রথম বিবর্তনের একটাই অংশ হচ্ছে ধর্ম। তার কারণ মানুষ যেটি সব থেকে খুব সুন্দরভাবে আবিষ্কার করেছে বিবর্তনে, মস্তিষ্কের বিকাশে, সেটি হচ্ছে ধর্ম। এবং মানুষ বুঝেছে, কিছু চালাক মানুষ বুঝেছে যে এই জিনিসটা দিয়ে মানুষকে না কাজ করে খুব সুন্দরভাবে আমি নিজের খাদ্যকে উপার্জন করতে পারি। ঠিক আছে, মানে মানে সমাজে তো বিবর্তন শারীরিকভাবে হচ্ছে, কিন্তু মানসিকভাবে কিন্তু, মানসিকভাবে কিন্তু সবার বিবর্তন ঘটে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেউ বেশি জানতে পারে, কেউ কম জানতে পারে। সেই সময় যারা বেশি জেনেছে তারাই ধর্ম নামক এরকম একটা জিনিস ছেড়ে তৈরি করেছে এবং মানুষকে একভাবে শোষণ করেছে। এবং এই বিবর্তনই একটা সময় ধর্মকে ছুঁড়ে ফেলে দেবে। তার কারণ বিজ্ঞান কিন্তু পরিবর্তনশীল। মানুষ, ডারউইন বলেছে তর্ক করো, আলোচনা করো, যুক্তি তর্কে মানুষকে বোঝাও, তো সেটাই ঘটবে। আজকে বহু মানুষ আজকে ধর্ম সম্পর্কে পড়ছে, সেটা সংস্কৃত ভাষায় হোক, হিন্দিতে হোক, আরবিতে হোক, ইংলিশে হোক, বাংলায় হোক, হতে পারে যে কোনো ভাষায় হতে পারে। তো এই বিবর্তনই একভাবে ধর্মকে শেষ করছে। বিবর্তনের সময় যেরকম ধর্ম তৈরি হয়েছে, তেমন শেষ হবে একটা সময়। তার কারণ সময় কাউকে ছাড়ে না। আমরাও একদিন শেষ হয়ে যাব, আমরাও হয়তো একদিন 5 এলিমেন্টে ভাগ হয়ে যাব, জলেতে ভাগ হয়ে যাব, মাটিতে ভাগ হয়ে যাব, হাওয়াতে উড়ে যাব। তার কারণ আমার এই দেহটা, এই শরীরটা পতন অবশ্যই ধরবে না এক না একদিন। তো অর্থাৎ আমি বিবর্তনের বাইরে কোনোদিনও হতে পারি না, ধর্মের বাইরে অবশ্যই হতে পারি এবং হয়েছি আমরা, কিন্তু বিবর্তন থেকে আমরা কোনোদিনও বাইরে হতে পারি না। এটি হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ। বুঝলাম। তাহলে বিবর্তন, যে পাঠ্যপুস্তকে বিবর্তন অবশ্যই রাখতে হবে, কারণ বিবর্তন বাদ দিলে বিজ্ঞানের একটা বড় পিলারকে কি করা হয়, মুছে দেওয়া হয়, ঠিক না, উঠিয়ে দেওয়া হয়। এটা তো উচিত না। ধর্ম যদি কেউ বিশ্বাস করে করুক, কিন্তু সে বিবর্তন পড়তে হবে। সে যদি সায়েন্সের স্টুডেন্ট হয় তাহলে অবশ্যই তার বিবর্তন পড়তে হবে। কিন্তু ধর্ম যদি তার মাথার মধ্যে যদি গেঁথে দেওয়া হয়, শক্তভাবে গেঁথে দেওয়া হয়, বিবর্তন না বা মহা বিবর্তন পড়ালেও, বা চন্দ্রের গতি, প্রক্রিয়া, হ্রাস বৃদ্ধি এইগুলো পড়ালেও, সে ঘরে গিয়ে মানে ঠিকই তার ধর্ম যা বলছে সেটাই বিশ্বাস করবে। যেমন আম, চন্দ্রগ্রহণ কেন হয়, এইটা যদি সায়েন্সের ক্লাসে একটা বুড়া হিন্দু ফ্যামিলির একটা ছাত্রকে বোঝানো হয়, তার যদি ব্রেইন ওয়াশ হয়ে থাকে তার মা বাবার দ্বারা বা পুরোহিতের দ্বারা,
তাহলে ঘরে গিয়ে বলবে যে হে রাহু, চন্দ্রগ্রাস থেকে তুমি চন্দ্রকে রক্ষা করো। কি সৌরাষ্ট্র এইভাবে বলবে না? হ্যাঁ, সে তো বলবে, তবে মেঘনাদ সাহার একটা কথা খুব সুন্দর মনে পড়ে যাচ্ছে, সেটি হচ্ছে কি, যে বিজ্ঞানে 100তে 100 পায় সেই বাড়িতে গিয়ে বিপত্তারিণী পুজো করে। এখানেই বিজ্ঞান লাঞ্ছিত, এখানেই বিজ্ঞান অপমানিত। এটি হচ্ছে বাস্তবতা। তো ঘটনা আচ্ছা হলো আচ্ছা, কি, যে ডারউইনের এভলিউশন থিওরি বইতে ঢোকানোর আগে ডারউইনের এভলিউশন থিওরিকে আমাদেরকে জানতে হবে, তাই না? ঢুকিয়ে দিলাম হয়ে গেল এরকম বিষয় নয়, আগে আমাকে জানতে হবে, তারপরে তো মানুষকে আমি জানাতে পারবো। আমি এরকম অনেক ছাত্র তথা মাস্টারকেই দেখেছি আমার জীবনে, যে নিজেই বলছে যে বানর থেকে মানুষ হয়েছে, রীতিমতো নিজেরাই ভুল পড়াচ্ছে। তাহলে আগে বিবর্তন কি, কেন, কিসের জন্য, এটাকে জানতে হবে, তাই না? এইটা তো মোল্লাদের প্রশ্ন। এরা বলে থাকে, মুমিন মোল্লা বা বিশ্বাসী যারা, এরা বলে থাকে মানুষ বানর থেকে হয়েছে। হ্যাঁ, তাহলে এখন মানুষ বানর থেকে মানুষ হচ্ছে না কেন? কিন্তু এরা জানে না বিবর্তন জিনিসটাই কি, জানে না, অরিজিন অফ স্পেসিস পড়ে নাই, বিবর্তন তত্ত্ব জানে না। এরা সায়েন্সের কোনো স্টুডেন্ট ছিল না জীবনে, কোনো কিছুই পড়ে নাই। খামাখা উল্টা মানে আন্দু একটা কথা বলে ফেলে, ঠিক না সৌরাষ্ট্র? হুম, না, সে তো অবশ্যই, কিন্তু বিবর্তন বলতে তর্ক করতে, কিন্তু ঘটনা হলো তর্কটা করবো কি দিয়ে, তাই না? সেইটাই তর্কটা করবো কি দিয়ে, তার তর্কটা করার আগে যে বিষয়ের উপর যে আলোচনা, সেটা সম্পর্কে আমাকে জানতে হবে। আমি সেটা সেইটাই সম্পর্কে সেইটাই না জেনেই যদি খামোকা তর্ক করি, তবে তথা সময় বিবর্তনের কথা ব্যর্থ, তথা সৌরাষ্ট্র পুরাণে বিবর্তনও আছে। লাঞ্ছিত। হুম, হুম, পুরাণে হুম। কিন্তু বিবর্তনের কথা আছে, উল্টা বিবর্তন আছে, বুঝছো? উল্টা বিবর্তন কি? আল্লাহ ইহুদিদেরকে তাদের শয়তানি বা দুষ্টামির কারণে কি করে দিয়েছেন, করে দিয়েছেন, মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিলেন। তো এই যে মানুষ থেকে বানর বিবর্তিত হলো, মানুষ থেকে বানর হইলো, এই বানরের বংশধর গুলো কোথায় এখন? আমি তো কোরআনের এই বিবর্তন বাদ পড়ে আমার আমার হুশকুশ ঠিক নাই। এই যে ঘুরে বেড়াচ্ছে, এই যে হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে ভারত, বাংলাদেশ, এই গোটা আফ্রিকা উপমহাদেশে ঘুরে বেড়াচ্ছে তাদের সন্তানগুলো, বান্দরে এইটা বাদরামি কি করে আপনি বেড়াচ্ছে জানেন যে মানুষের মানুষ সাথে। তো মানুষ মানুষ একদল ইহুদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই সাবাত ডে, কোন জিনিস, এই দিন নাকি সাবাত ডে, বিশ্রামের দিন ছিল, এই দিন মৎস্য শিকার করেছিল নাকি কি জানি, কোথায় কি জানি, সে তো এইটার জানি, কারণে তবে আল্লাহ আরেকটা বিষয় কি, এখন আবার হিন্দুরা নতুন থিওরি দেয়, সেটা কি, বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণুর যে অবতার, এগুলি হচ্ছে এভলিউশনের এক একটা তথ্য। প্রথমে মৎস্য অবতার, তারপরে কুর্ম, তারপরে বরাহ, ঠিক আছে? মানে খুব আচ্ছা। সুন্দরভাবে মানে মানুষকে ব্রেন ওয়াশ করা যায়, কিন্তু ঘটনা হলো যে বেদে কিন্তু এসব কিছুই নেই, যেখান থেকে ও সবকিছু শুরু ও সূচনা। সৌরাষ্ট্র, মজার আর একটা কথা বলি আপনাকে, ওই যে এন্টারকটিক হুজুরের নাম জানেন আপনি? ওই যে গেলমান মার্কাস, মুফতি কাজী ইব্রাহিম, মুফতি হ্যাঁ কাজী হ্যাঁ হ্যাঁ, ইব্রাহিম। উর্তি পাজি ইব্রাহিম এন্টারকটিকা উর্ফে ব্রয়লার মুরগি হুজুর, ও নতুন এক বিবর্তনের তথ্য দিছে, সেটা শুনেছেন? সে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চার্লস ডারউইন আলহামদুলিল্লাহ, উনি মুসলমান ছিলেন, উনি উনার বইয়ের মধ্যে আল্লাহর অস্তিত্বের কথা স্বীকার করেছেন, উনি মুসলমান হয়েই মারা গেছেন। ওরে বাবা, চার্লস ডারউইনকে সে মুসলমান বানাই ফেললো। কোন জায়গায় মুসলমান হইলো? আমি তো, কি এন্টার্কটিক মহাদেশের তলদেশে মুসলমান হয়েছিল নাকি? হ্যাঁ সৌরাষ্ট্র, এই যে ধার্মিক গুলোর তো ঘটনা হলো কি, উদ্ভট দাবি, মাথা খারাপ হওয়ার ঘট মতো। ঘটনা হলো কি, ওনাকে যদি মঙ্গল গ্রহ যদি আহ আপনার স্পেসএক্স এর রকেটে করে যদি পাঠিয়ে দেওয়া হয়, সেখান থেকে রীতিমতন উনি উনি ওই মোহাম্মদের সেই খচ্চর খুঁজবেন, অর্ধেক মানুষ অর্ধেক কচ্ছর, পশু। এই হচ্ছে ব্যাপার। মুহাম্মদের কচ্ছর, সুন্দর বলেছেন, মুহাম্মদের না, কচ্ছর। আমি 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 একটু কনফিউজ হয়ে গেছি, তার কারণ এমন একটি প্রাণীর কথা উল্লেখ করা আছে যেসব ধর্মগুলোতে, যেগুলির মানে ফসিলস বা জীবাশ্ম এই পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। ডাইনোসরও পাওয়া গেলেও কিন্তু এগুলো পাওয়া যায় না, এটি হচ্ছে বাস্তবতা। এই কোরআনে কি, কোরআনে আল্লাহ তো এত কিছু বললো সৌরাষ্ট্র, আমরা আর একটু সময় নিয়ে কথা বলবো, একসাথে লাইভ শেষ করে দেবো, যেহেতু আমাদের আরেকটা লাইভ আছে। আমার কথা হচ্ছে যে কোরআনে আল্লাহ এত কিছু বললো, আদ সামুদকে ধ্বংস করেছি, তোমরা কি দেখো নাই? ফেরাউনকে আমি কিভাবে পানিতে চুপকাতে 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 মেরে ফেলেছি, পানিতে ডুবাইয়া মারছি, এগুলো অনেক কিছু বললো।
কিন্তু আল্লাহ কোথাও কোরআনে কেন বলতে পারলো না, তোমরা কি দেখো না ডাইনোসরের মতো বৃহৎ বৃহৎ অতীব অতিকায় অদ্ভুত হিংস্র প্রাণীকে আমি এই পৃথিবী থেকে নিঃশেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, উড়িয়ে দিয়েছি। এইটা তো আল্লাহ বলতে পারলো না। আল্লাহ যদি অথচ টেগোসরেস বা সৌরাষ্ট্র এক মিনিট, আল্লাহ এইটা বলতে পারলো না, অথচ বিবর্তন বলে দিতে পারলো পৃথিবীতে ইয়ে ছিল, ডাইনোসর ছিল। হুম, এবং এই বিবর্তনই বলে দিছে যে পাখি থেকে ডাইনোসরের বিবর্তন হয়েছে। ঠিক আছে, কিন্তু কোরআন কেন বলতে পারলো না? মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই কোরআন আসলো। বুঝতে পেরেছে? ঘটনা কি, আল্লাহ যদি ভুল করে আজ থেকে প্রায় 4 কোটি বছর আগে যদি সেই চুরাত্মিক যুগে পৌঁছে যেত, ওনাকে নয় টিরেক্স চাবিয়ে খেত, নয় ওনাকে হ্যামমানোসরাস চাবিয়ে খেত। ঠিক আছে, মজা করে চাবিয়ে খেত আমার মতে হয়। ও মা গো মা, হাসতে হাসতে পেটে কিল ধরলো। না, ম্যামাথ ছিল সেই সময়, তার কারণ ম্যামাথের সাইজটা এত বড় ছিল যে ওই লন্ডনে একটি গুহা আছে, আপনাদের লন্ডনে, ঠিক আছে, যে বেশিরভাগই সব বিদ্যালয়ের স্টুডেন্টরা খুব সুন্দরভাবে ওখানে স্টাডি করতে যায়। ওখানে আহ, অনেকগুলো যুগের আপনার চিত্র আছে, ঠিক আছে। চিত্রটা কি যেন বলা হয়, কি গ্রাফি যেন বলা হয়, এন্ড্রোগ্রাফি না কি গ্রাফি বলা হয় ইংরেজি ভাষায়, ভুলে যাচ্ছি। তো ওই গুহায় খুব সুন্দর ভাবে বর্ণিত করা আছে ম্যামথ, টেগোসরেস, ঠিক আছে, হার্বিসরেস, ঠিক আছে। তো আপনি যদি বলতে গেলে লন্ডন এক কথায় হিস্টোরি মিউজিয়ামে আসেন, তাহলে দেখবেন লক্ষ লক্ষ বছর আগের বিবর্তনের সরি এক্সকিউজ মি ডাইনোসরের কঙ্কাল স্কেলিটন দেখতে পারবেন। সে তো আমাদের আমাদের রাজস্থানেতেও আছে, আমাদের রাজস্থানেও ডাইনোসর আছে, আমাদের রাজস্থানেও ডাইনোসর পাওয়া গেছে, তাইলে ঠিক আছে, আল্লাহ পার্কও পাইতো না আছে। ডাইনোসর? আল্লাহ পায় নাই না? এবং এবং একটা বিষয় কি, বেদ বলুন, বাইবেল বলুন, কোরআন বলুন, বা যাই বলুন না কেন, খুব আজব বিষয় যে তারা সময় সম্পর্কে কোনো ধারণা ছিল না তাদের। তার কারণ ওরা জানতোই না যে পৃথিবীর 1 ভাগ অংশ দিন আর 1 ভাগ অংশ রাত, এবং আরো জানতো না যে পৃথিবীতে মাধ্যাকর্ষণ বল আছে, ঠিক আছে। ইস্ট ইস্ট নর্থ পোল, ইস্ট পোল ও নর্থ পোল আছে, যে দুটিতে সব থেকে বেশি নর্দার্ন লাইট বা অ্যারোরা দেখা যায়, যেখানে সূর্যের রেডিয়েশন সব থেকে বেশি পাওয়া যায়। অ্যারোরা বা নর্দার্ন লাইট দেখতে খুব সুন্দর হয়, কিন্তু খুবই ভয়ঙ্কর বলতে গেলে। এটিও কিন্তু সেইটাই। আল্লাহ বা বেদ বা কেউ জানতো না, ঠিক আছে। তার কারণ সেখানে সেইটাই। মানুষ যায়নি। যেখানেই মানুষ গেছে, যেখানেই মানুষ পৌঁছেছে, সেখানেই ধর্মের একটা প্রসার শুরু হয়েছে, আর কিছুই না। সেইটাই। যাকগে, আমরা অনেক তবে আলোচনা করলাম। তবে একটা বিষয় কি, ডারউইনের এভলিউশন থিওরি নিয়ে যখন আলোচনা করা হচ্ছিল 1994 না 95 সালে একটি নতুন রিপোর্ট বেরোয় যে পৃথিবী যখন একটা প্লেটে ছিল, প্যানজিয়াতে যখন ছিল, ঠিক আছে, পৃথিবী আসছে কয়েক লাখ বছর আগে, কোটি বছর আগে, কয়েক কোটি বছর আগে, তখন দুটি ভাগ হয়, একটা ইউরোশিয়া, একটা গ্লোরেশিয়া, ঠিক আছে। এই যে ভারতবর্ষের নিচের যে অংশটা, এটি কিন্তু আফ্রিকা উপমহাদেশের সাথে জোড়া ছিল, আফ্রিকা উপমহাদেশের সাথে, ঠিক আছে। এবং এর ধাক্কাতে সৃষ্টি হয়েছে হিমালয়, যেটা আমরা জানি, তাই না? এর ধাক্কাতে সৃষ্টি হয়েছে হিমালয়। এই যে নিচের যে অংশটা, যেটা আফ্রিকা থেকে চলে এসছে, এই অংশটা একটা সেই সময়কার তেলিয়ানমা বা এরপরে যে পরের যে স্টেট গুলো, একটা কোনো অংশ প্রাণীরা ছিল যারা এই নিচের টুকরো রয়ে গেছিল, প্লেটে রয়ে গেছিল। তো বিজ্ঞানীরা বলছে যে আফ্রিকার থেকে মানুষের ইতিহাস শুরু, কিন্তু না, নতুন বিজ্ঞান থিওরি বলছে আফ্রিকা মহাদেশের থেকে যে টুকরোটা ভেঙে এসে ভারতের সাথে যুক্ত হয়েছে, হিমালয় তৈরি হয়েছে, এই টুকরোটায় ভারতবর্ষের মানুষের জীবনের সৃষ্টি। নর্মদা নদীর তীরে, মানে এই যে নামকরণটা নর্মদা, ঠিক আছে, এটি আমার কথা নয়, এটি এশিয়া উপমহাদেশের অন্যতম ঐতিহাসিকবিদ রমিলা থাপার কথা, রিসেন্ট, ঠিক আছে। রমিলা থাপা 2015 সালে ওনার কথা, যে ভারতবর্ষে মানুষের সৃষ্টি হয়েছে এবং মানুষের যে এভলিউশন ভারতবর্ষে ঘটেছে, এটি শুধু খুব মানে একটা প্রশংসনের বিষয়। এবং এটি নিয়ে রিচার্ড ডকিন্সও কিছু বলেছিলেন, আমার অতক্ষণি মনে নেই, ঠিক আছে। তার কারণ রিচার্ড ডকিন্স বলেছিলেন যে অবশ্যই, তার কারণ একটা প্লেটে মানুষের সৃষ্টি প্যানজিয়াতে,
এবং সেখান থেকে টুকরো হয়েছে ভারতে। ভারতের মানুষ আলাদাভাবে সৃষ্টি হয়েছে, কিন্তু পরবর্তীকালে যখন মহাদেশ যখন গঠিত হলো তখন আফ্রিকা থেকে আরো মানুষ ছড়িয়ে গেল। ঠিক আছে, কিন্তু যখন ছড়ালো আজ থেকে 50,000 বছর আগে, এখন হিমযুগ যখন আসলো তখন হুম কিন্তু হুম ভারতবর্ষে একটা মানুষও মারা যায়নি। ভারতবর্ষের একটা মানুষও মারা যায়নি, কিন্তু যেটা আফ্রিকার থেকে পরবর্তীকালে যে মানুষগুলো ছড়িয়েছে মহাদেশ হওয়ার পর পুরোপুরি ভাবে, সেই মানুষগুলো মারা গেছে। এটা কিন্তু চিন্তার বিষয় ছিল। সেইটাই। হ্যাঁ তাহলে সৌর এখান থেকে এটুখানি বোঝা যায় যে এভলিউশন বিশাল লম্বা একটা, বিশাল লম্বা একটা ক্যালেন্ডার। এটার শেষ বিশাল নেই বিশাল এভলিউশন। লম্বা একটা প্রসেস, হ্যাঁ, নট হ্যাঁ, অনলি হ্যাঁ। তার ক্যালেন্ডার, কারণ, ইটস এ। হ্যাঁ, 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 তার কারণ এভলিউশন যে আমাদের দেহে ঘটেছে, দেহে তো ঘটে গেছে, কিন্তু মস্তিষ্কে যে প্রতি মুহূর্ত ঘটছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারছি। তার কারণ মানব দেহ ও পৃথিবীর মধ্যে বিভিন্ন রহস্য এখনো ভর্তি। এটি হচ্ছে বাস্তবতা। এটি সেইটাই। ডারউইন বলে গেছেন। ডারউইন বলেছে যত সময় উন্নত করবে বিজ্ঞান তত আমরা নতুন কিছু জানতে পারবো। কিন্তু ঘটনা হলো ডারউইন 1860 সালে বা 61 সালে যে সময় এটা করছে, সেই সময় কিন্তু গোটা ইউরোপ একভাবে ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন। ডাইনি গ্রহণটা আমরা হয়তো জানি ইউরোপের, কিভাবে বিজ্ঞানীদেরকে করা হতো। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, অনেক সুন্দর আলোচনা সৌরাষ্ট্র, অনেক ধন্যবাদ।